হ্যাঁ লতিফ ভাই, তাহলে হচ্ছে কালকে কি আদেশ হয় আমাকে একটু জানাই দিন। আমরা মোটামুটি সবাই একটু, যেহেতু সেন্সিটিভ বিষয়, আমরা একটু শুনলাম। হ্যাঁ, তারপরে হচ্ছে আমরা চলে যাব হচ্ছে 190 ধারাতে। দেখেন, এখানে যে প্রশ্নটা আসছিল যে দায়রা জজ মামলা আমলে নিতে পারেন কি না, তাহলে আপনারা কি উত্তর করবেন? যতজন প্রশ্ন উত্তর করেছেন সবারটাই রং হয়েছে। আপনারা উত্তর করবেন সাধারণত পারে না, কিন্তু সরকার যদি বিশেষভাবে ক্ষমতা দেয় তাহলে হচ্ছে আমলে নিতে পারেন। এখানে আরেকটা কথা আছে, দায়রা জজ কিন্তু আপনার যখন সিভিল মামলার বিচার করেন তখন জেলা জজ হয়, এবং যখন ক্রিমিনাল মামলা বিচার করেন তখন সেটা দায়রা জজ বলে গণ্য হয়। জেলা ও দায়রা জজ বলা হয় এই কারণেই। সুতরাং জেলা জজের কিন্তু আপনার আদি এখতিয়ার আছে কতকগুলো ক্ষেত্রে, যেমন কপিরাইট, কোম্পানি ল রিলেটেড ক্ষেত্র, এইগুলোতে এই জেলা জজের আপনার কি আছে, আদি এখতিয়ার আছে। তো এই ফৌজদারি মামলাতে যখন আপনাদের পরীক্ষাতে প্রশ্ন আসবে তখন চলে যাবেন 193 ধারাতে। এখানে কি বলবেন যে সাধারণত আপনার মামলা আমলে নিতে পারেন না, যদি সরকার যদি বিশেষভাবে ক্ষমতা প্রদান করে তাহলে আপনার কি আমলে নিতে পারেন, এবং দায়রা জজ আপনার আমলে নিয়ে অতিরিক্ত দায়রা জজ বা যুগ্ম দায়রা জজের নিকট প্রেরণ করতে পারেন। এখন আমাদের তাহলে আপনার মামলাটা আমলে নেবেন কত শ্রেণীর ম্যাজিস্ট্রেট? 4 শ্রেণীর ম্যাজিস্ট্রেট। একটা হচ্ছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, একটা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, আর একটা হচ্ছে আপনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। এই 4 শ্রেণীর ম্যাজিস্ট্রেট হচ্ছে আপনার মামলা আমলে নিতে পারেন। একটা হচ্ছে মহানগরে, একটা মহানগরের বাইরে। মেট্রোপলিটন যেগুলো সেগুলো মহানগরের মধ্যে, মেট্রোপলিটনের বাইরে যেগুলো সেগুলো হচ্ছে আপনার মেট্রোপলিটনের বাইরে হচ্ছে জুডিশিয়াল। দেখেন, এই যে ম্যাজিস্ট্রেট আপনার মামলা আমলে নেয়, এখানে 3টা ক্ষেত্র আছে, যে 3টা ক্ষেত্রের উপর ম্যাজিস্ট্রেট মামলা আমলে নিতে পারেন। 190 উপধারা 1 কতে বলতেছে আপনার নালিশের ভিত্তিতে মামলা আমলে নেওয়া। নালিশের ভিত্তিতে মামলার উদ্ভব হয় কোন জায়গা? কোর্টে বা ম্যাজিস্ট্রেটের কাছে। তাহলে যখন ম্যাজিস্ট্রেটের কাছে আপনার মামলার কারণ উদ্ভব হচ্ছে তখন তাহলে আপনার সেটা কততে আপনার আমলে নিচ্ছে? 190 উপধারা ক। 190 উপধারা ক। আজকে আমার গলাটা একটু বেশি বসে গেছে, আমার কথা শার্প আসতেছে না, মানে ওই অনেক প্রেশার নিয়ে মামলা লিখছি তো। একটা শেয়ার মামলা বা আপনার ওই 406 আর হচ্ছে 420, এটা অনেক বেশি আসলে মানে ক্রিটিক্যাল টাইপের, টাকা পয়সার লেনদেন হিসাব টিসাব অনেক কিছু দিয়ে, তো মানে চাপ একটু বেশি পড়ে গেছে। তো দেখেন, এই যে আপনার নালিশের ভিত্তিতে মামলা আমলে নেবেন হচ্ছে 190 উপধারা 1 ক। এটা হচ্ছে নালিশের ভিত্তিতে মামলা আমলে নেবেন। কোন কোন ম্যাজিস্ট্রেট নিতে পারেন? এই যে উপরে যে 4 শ্রেণীর ম্যাজিস্ট্রেটের কথা বললাম,
তারপরে আরেকটা মামলা বিচারক হচ্ছে আরেকটা সোর্স থেকে মামলা আমলে নিতে পারেন, সেটা হচ্ছে পুলিশের কাছ থেকে। এই যে থানাতে যে মামলাগুলো হয়, এটা হচ্ছে আপনার 154 ধারার অধীন জিআর মামলা যেগুলো, এফআইআর মামলা যেগুলো, পুলিশ কেস যেগুলো, এই সোর্স থেকে হচ্ছে মামলা আমলে নিতে পারেন। এটা আমলে নেবেন কততে? 190 উপধারা 1 এর খ। তারপর আমি চলে যাব 190 এর উপধারা 1 এর গতে। এখানে বলতেছে যে আপনার এই উপরে যে দুইটা ক্ষেত্র আছে মামলা আমলে নেওয়ার, এই দুইটা ক্ষেত্র ব্যতীত অনেক সময় আমরা দেখি যে টিভি নিউজ থেকে, নিউজ পেপার থেকে, যে কোনো একটা সোশ্যাল মিডিয়া থেকে আপনার যদি কোনো ঘটনা ম্যাজিস্ট্রেটের সামনে যদি এরকমেরভাবে প্রতীয়মান হয় যেগুলো সিরিয়াস আপনার কি হয়েছে, ক্রিমিনাল অফেন্স হয়েছে, সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট নিজ উদ্যোগে মামলা আমলে নিতে পারেন, আমলে নিয়ে বিচার করতে পারেন। এটা হচ্ছে 190 এর উপধারা 1 এর গ, 190 উপধারা 1 এর গতে। তাহলে কিন্তু আমরা অনেকগুলো সোর্স পেয়ে গেলাম, মাত্র 3টা সোর্স পেয়েছি আমরা। একটা হচ্ছে নালিশের ভিত্তিতে, একটা পুলিশের ভিত্তিতে, আর একটা হচ্ছে টেলিভিশন, নিউজ পেপার, সোশ্যাল মিডিয়া বা আদার্স অন্যান্য কোনো উৎস লাইক দিস। তাহলে এইভাবে হচ্ছে আপনার কি করা যায়, মামলা হচ্ছে আমলে গ্রহণ করতে পারেন। আবার দেখেন, যদি কোনো ক্ষেত্রে আপনার পুলিশ ফাইনাল রিপোর্ট দিল, ফাইনাল রিপোর্ট দিলে আপনি দিলেন নারাজি, এই নারাজি দিলে পারে নারাজির আপনার এই নারাজি মামলা আমলে নাই পুলিশ কত ধারাতে, সরি ম্যাজিস্ট্রেট কত ধারাতে আমলে নাই, এটা আমলে নেয় হচ্ছে 190 এর উপধারা 1 এর কতে। মানে এই যে নালিশের ভিত্তিতে আপনার যে মামলাটা আমলে নেয় যে ধারাতে, সেই একই ধারাতে হচ্ছে আপনার নারাজির মামলা আমলে নেয়। তাহলে 190 উপধারা 1 এর কতে আপনার নারাজি পিটিশনের মাধ্যমে যে মামলা করা হয় সে মামলা আমলে নেয়। তাহলে কিন্তু এখানে একটা টেকনিক্যাল প্রশ্ন চলে আসতে পারে, সুতরাং এটাও মনে রাখতে হবে। তারপরে দেখেন, এই যে 190 এর উপধারা 4, এখানে বলতেছে আপনারা জানেন যে নির্বাহী ম্যাজিস্ট্রেট কিন্তু কতগুলো মামলার বিচার করতে পারেন, কতগুলো মামলার বিচার করতে পারেন। এই নির্বাহী ম্যাজিস্ট্রেট কিন্তু আপনার 190 এর উপধারা 4 অনুযায়ী মামলা আমলে নিয়ে বিচার করেন। তাহলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মামলা আমলে নেয় কত ধারাতে? 190 এর উপধারা 4। তাহলে যদি প্রশ্ন আসে যে নির্বাহী ম্যাজিস্ট্রেট কি কোনো মামলা আমলে নিতে পারে কিনা, কি উত্তর করবেন? হ্যাঁ পারে। কততে? 190 এর উপধারা 4-এ হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেট মামলা আমলে নিতে পারে, মামলা আমলে নিতে পারে। তাহলে এখানে কিন্তু আমরা 3টা ক্ষেত্র বা 3টা উৎস থেকে মামলা আমলে নেওয়ার পেয়ে গেলাম, আর একটা পেলাম নির্বাহী ম্যাজিস্ট্রেট। এবার আমরা চলে যাব হচ্ছে 191-এ। এখানে বলতেছে আসামির আবেদনে মামলা স্থানান্তর। দেখেন, যদি ম্যাজিস্ট্রেট 190 এর উপধারা 1 এর গতে যদি কোনো মামলা আমলে নেয়, সাক্ষ্য প্রমাণ গ্রহণ করার পর পূর্বেই যদি তিনি অভিযুক্ত ব্যক্তিকে অবহিত করেন যে অভিযুক্ত ব্যক্তি ইহা কারণে অন্য কোনো উপযুক্ত ম্যাজিস্ট্রেট কর্তৃক এটার বিচার করা প্রয়োজন বা তার এখতিয়ার নাই, তখন আপনার এই আসামির আবেদনে এই উপযুক্ত কোর্টে মামলাটা প্রেরণ করার জন্য নির্দেশ দিতে পারেন বা হস্তান্তর করবেন। 192 ছিল যে ম্যাজিস্ট্রেট কর্তৃক মামলা স্থানান্তর। আমরা দেখলাম যে 191-তে আসামি আবেদন করে মামলা কোর্ট চেঞ্জ করবে, আর 190 ম্যাজিস্ট্রেট নিজে চেঞ্জ করবে। একটা হচ্ছে আসামি চেঞ্জ করবে, আর একটা ম্যাজিস্ট্রেট নিজে চেঞ্জ করবে কোর্ট। হ্যাঁ, তারপরে আমরা চলে যাব 193। এখানে বলতেছে দায়রা আদালত কর্তৃক মামলা আমলে গ্রহণ। আমরা পূর্বে আলোচনা করেছি যে দায়রা জজ কোর্ট সাধারণত মামলা আমলে গ্রহণ করতে পারে না, তবে সরকার যদি বিশেষভাবে ক্ষমতা প্রদান করে তাহলে পারে। আর জেলা জজ পারে কিভাবে?
আপনার কপিরাইট কোম্পানি রিলেটেড ক্ষেত্রে এই ক্ষেত্রগুলোতে একদম আদি এখতিয়ার প্রয়োগ করতে পারে, মামলা আমলে নিতে পারে। এটা হচ্ছে আপনার মামলা আমলে নেওয়ার যে ধারাগুলো আছে সেটা। আমরা এবার চলে যাব হচ্ছে 172 ধারাতে। দেখেন 172 ধারাতে বলতেছে যে পুলিশ ডায়েরি পুলিশ অফিসার তার তদন্তের অগ্রগতি যে ডায়েরিতে লিপিবদ্ধ করেন তাকে পুলিশ ডায়েরি বলা হয়। মূলত তদন্তের বিস্তারিত বিবরণ, যেমন পুলিশ কোন উৎস হতে আপনার সংবাদটা পেয়েছে, কখন তদন্ত শুরু করেছে, কোন কোন জায়গায় তদন্ত করেছে, কোন কোন সময় গিয়েছিল, কোন কোন জায়গায় তদন্ত করেছে, কিভাবে তদন্ত করেছে, একদম A to Z স্টেপ বাই স্টেপ যে ডায়েরিতে লিপিবদ্ধ করেন সেটা হচ্ছে পুলিশ ডায়েরি। আদালত বা ম্যাজিস্ট্রেট যে কোনো সময় বিচার অনুসন্ধানে আপনার ব্যবহৃত করার জন্য, ব্যবহার করার জন্য পুলিশ ডায়েরি চেয়ে পাঠাতে পারেন। তবে কোনো আসামি বা তার কোনো প্রতিনিধি এই পুলিশ ডায়েরি চাওয়ার কোনো এখতিয়ার তারা রাখে না। তাহলে পুলিশ ডায়েরি কোনো আসামি চাইতে পারবে না বা তার কোনো প্রতিনিধি চাইতে পারবে না, চাইতে পারবে শুধুমাত্র আদালত বা ম্যাজিস্ট্রেট। এখন দেখেন এই পুলিশ ডায়েরি ব্যবহার করা যায় কিভাবে। পুলিশ ডায়েরি দুইটা ক্ষেত্রে ব্যবহার করা যায়। একটা হচ্ছে 189 ধারাতে, 159 ধারাতে সাক্ষ্য আইনের 159 ধারাতে কি বলা আছে বলেন তো? ইংরেজিটা বলবেন, বাংলা কেউ বলবেন না, ইংরেজি বলেন। 159 ধারা সাক্ষ্য আইনের কি আছে ইংরেজি টাইটেলটা আমাকে বলেন, বা মূল একটা শব্দ আছে, দারুণ একটা শব্দ আছে, বলেন ইংরেজিটা। রিফ্রেশিং মেমোরি। ইয়েস, রিফ্রেশিং মেমোরি। এখন এই ক্ষেত্রে মেমোরি পুনরুজ্জীবিত করার জন্য বা স্মৃতি পুনরুজ্জীবিত করার জন্য ব্যবহার করতে পারেন পুলিশ ডায়েরি। আরেকটা হচ্ছে সাক্ষ্য আইনের 145 ধারা অনুযায়ী পূর্বেকার কোনো লিখিত বক্তব্য সম্পর্কে যদি জেরা করা হয় সেক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। তাহলে হচ্ছে 145 ধারাতে ব্যবহার করা যাবে। তাহলে দুইটা ক্ষেত্রে আমরা পাইলাম সাক্ষ্য আইনের। এইবার আমরা চলে যাব হচ্ছে পুলিশ রিপোর্ট। এই যে আপনারা যারা আইন অঙ্গনে আছেন সবসময় শোনেন না পুলিশ রিপোর্ট, পুলিশ তদন্ত করতেছে, পুলিশ গ্রেপ্তার করতেছে, পুলিশ বাড়ি বাড়ি যাচ্ছে। এই যে পুলিশ এইগুলো করে থাকে 173 ধারাতে। এই 173 ধারাতে পুলিশ আপনার তদন্ত সম্পন্ন করেন। তদন্ত সম্পন্ন করে পুলিশ দুই ধরনের রিপোর্ট প্রদান করতে পারেন। একটা হচ্ছে ফাইনাল রিপোর্ট, আর একটা হচ্ছে চার্জশিট। দেখেন আমি খুব সংক্ষেপে বলবো। একটা হচ্ছে চার্জশিট মানে অভিযোগের সত্যতা পাওয়া গেছে, মানে যে অভিযোগটা করা হয়েছে অভিযোগটা সত্য। আর ফাইনাল রিপোর্ট মানে অভিযোগ মিথ্যা। অভিযোগ মিথ্যা। তাহলে কিন্তু পুলিশ কয় ধরনের রিপোর্ট দিতে পারে? দুই ধরনের রিপোর্ট দিতে পারে। একটা হচ্ছে চার্জশিট আর একটা হচ্ছে ফাইনাল রিপোর্ট। তাহলে চার্জশিট মানে কি? অভিযোগ সত্য। আর ফাইনাল রিপোর্ট মানে অভিযোগ মিথ্যা। আর কিচ্ছু করা লাগবে না। এখন দেখেন, যদি পুলিশ ফাইনাল রিপোর্ট দেয় সেক্ষেত্রে কি বিধান? পুলিশ যদি ফাইনাল রিপোর্ট দেয় তাহলে হচ্ছে 202 ধারার উপধারা 2 খ অনুযায়ী কি করবেন? আপনার আসামিদের অব্যাহতি প্রদান করবেন। তাহলে 202 ধারার উপধারা 2 খতে আসামিকে অব্যাহতি প্রদান করবেন। এই ধারাটা কিন্তু আপনাদের কিন্তু পরীক্ষাতে আসবে। 202 উপধারা 2 খ ফাইনাল রিপোর্ট দিলে এই ধারা অনুযায়ী আসামিকে অব্যাহতি দিবেন। তারপরে দেখেন, এখন আসামিকে যদি অব্যাহতি দেয় তখন আসামি কি করতে পারবেন? নারাজি পিটিশন দায়ের করতে পারবেন। এখন নারাজি পিটিশন যদি দায়ের করে তাহলে ম্যাজিস্ট্রেট কি করতে পারবেন? পুনরায় আপনার তদন্ত দিতে পারবেন, মামলাটা আমলে গ্রহণ করতে পারবেন অথবা খারিজ করে দিতে পারবেন। আমরা কিন্তু পূর্বে আলোচনা করে এসেছি।
তাহলে ম্যাজিস্ট্রেট আপনার কি করতে পারেন? ম্যাজিস্ট্রেট আপনার নারাজি পিটিশন গ্রহণ করতে পারেন, অধিক তদন্তের নির্দেশ দিতে পারেন বা আমলে নিতে পারেন। এখন এই যদি আপনার নারাজি পিটিশন যদি খারিজ করে দেয়, তাহলে আপনার ফরিয়াদির প্রতিকার কি? রিভিশন। ফরিয়াদির প্রতিকার হচ্ছে রিভিশন। এখন এখানে আপনার রিভিশন করতে পারে, নতুন করে মামলা দায়ের করতে পারে আপনার। এই হচ্ছে আপনার নতুন করে মামলা দায়ের করতে পারবে, আর হচ্ছে আপনার রিভিশন করতে পারবে। এখন কথা হচ্ছে ফাইনাল রিপোর্ট হচ্ছে 5 প্রকার। এই 5 প্রকার কাকে বলে, কি বৃত্তান্ত বিস্তারিত পড়ার দরকার নাই। একটা হচ্ছে ফাইনাল রিপোর্ট ফলস, মানে ফাইনাল রিপোর্ট হচ্ছে আপনার এই অপরাধটা সংগঠিত হয়নি মর্মে আপনার যে রিপোর্ট প্রদান করেন সেটা হচ্ছে ফলস। আরেকটা আছে ফাইনাল রিপোর্ট ট্রু, আরেকটা আছে ফাইনাল রিপোর্ট নন কগনিজেবল, আরেকটা আছে ফাইনাল রিপোর্ট মিস্টেক অফ ল, ফাইনাল রিপোর্ট মিস্টেক অফ ফ্যাক্ট, আরেকটা এই হচ্ছে 5টা। একটা হচ্ছে ফাইনাল রিপোর্ট ট্রু, ফাইনাল রিপোর্ট ফলস, একটা হচ্ছে ফাইনাল রিপোর্ট নন কগনিজেবল, আরেকটা আছে ফাইনাল রিপোর্ট মিস্টেক অফ ল, মিস্টেক অফ ফ্যাক্ট। এটা আপনার বিস্তারিত ভিতরে এরকম বেশি পড়ার দরকার নেই, কারণ এইগুলো পরীক্ষাতে কোনো আসবে না। ঠিক আছে, শুধুমাত্র এইটুকু পড়ে রাখতে পারেন যে ফাইনাল রিপোর্ট 5 প্রকার, দ্যাটস ইট। তারপরে দেখেন, আপনার পুলিশ একটা মামলাতে আপনার তদন্ত দিল, এই তদন্ত দেওয়ার পরে যদি ম্যাজিস্ট্রেটের মনে হয় বা পুলিশের যদি মনে হয় যে আরও একটু তথ্য দেওয়া প্রয়োজন বা আর একটু তদন্ত করা প্রয়োজন, তখন হচ্ছে সাপ্লিমেন্টারি চার্জশিট প্রদান করতে পারেন। আমরা কিন্তু আগেই পড়েছি, চার্জশিট মানে অভিযোগ সত্য, আর যখন অভিযোগ সত্য তখন কি করবেন ম্যাজিস্ট্রেট? ম্যাজিস্ট্রেট কিন্তু আপনার ওয়ারেন্ট ইস্যু করে দিবেন, ডাইরেক্ট ওয়ারেন্ট ইস্যু করে দিবেন। দেখেন, পুলিশ কর্তৃক ফাইনাল রিপোর্ট বা চার্জশিট প্রদান করার পর পরবর্তীতে পুলিশ যদি তদন্ত করে নতুন কোনো মৌখিক বা দালিলিক সাক্ষ্য পায়, সেটা ম্যাজিস্ট্রেটকে দিতে পারবেন। তবে কথা হচ্ছে, পুলিশ যদি একবার চার্জশিট দেয় তাহলে পরবর্তীতে ফাইনাল রিপোর্ট দিতে পারেন, কিন্তু একবার যদি ফাইনাল রিপোর্ট দিয়ে দেয় তাহলে কিন্তু আর কোনো চার্জশিট দিতে পারবে না, সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারবে না। এখানে যুক্তিটা দেখেন, যে পুলিশ যদি আপনার একবার যদি একটা মামলায় ফাইনাল রিপোর্ট দিয়ে দেয়, ফাইনাল রিপোর্ট দিলে পরবর্তীতে সততা পাওয়া গেছে, সেক্ষেত্রে আপনার পুলিশ পুনরায় হচ্ছে সম্পূরক চার্জশিট দিতে পারেন। কিন্তু একবার যদি চার্জশিট দিয়ে দেয় তাহলে পরবর্তীতে আর সম্পূরক কোনো আপনার ফাইনাল রিপোর্ট দিতে পারবে না, কারণ ফাইনাল রিপোর্ট দেওয়া মানে হচ্ছে মামলাটা আপনার খারিজ করে দেওয়া। ঠিক আছে, এ হচ্ছে বিষয়। তাহলে আপনার এই যে 190 173 ধারার অধীন যে আপনার তদন্ত করবেন, এটা হচ্ছে অনাবশ্যক বিলম্ব ছাড়া। এখানে নির্দিষ্ট একটা সময় দিয়ে দিয়েছে সংশোধনীতে। কতদিন সময় দিছে? কতদিনের মধ্যে তদন্ত করবে পুলিশ? 120 দিন। তাহলে আগে কিন্তু বলা ছিল যে অনাবশ্যক বিলম্ব না করে তদন্ত শেষ করবেন, এখন দেওয়া আছে 120 দিন। এখন আমাদের এই যে আমরা আজকে গুরুত্বপূর্ণ 3টা বিষয় পড়ালাম, একটা হচ্ছে তদন্ত, একটা হচ্ছে মামলা কোর্টে দায়ের করা, আরেকটা হচ্ছে মামলা আমলে নেওয়া। এখন আপনাদের দায়িত্ব হচ্ছে থানাতে মামলা দায়ের করার পদ্ধতি, কোর্টে মামলা দায়ের করার পদ্ধতি, আর মামলা আমলে নেওয়ার পদ্ধতি উইথ রিলেটেড ল এবং তদন্তের পদ্ধতি। এই 4টা বিষয় হলো সেপারেট করে করে সুন্দর করে পড়ে ফেলা দেওয়া।
এই কয়টা জায়গা থেকে আপনার লিখিততে পিলিতে আপনার অসংখ্যবার প্রশ্ন আসবে এবং প্রত্যেক পরীক্ষাতেই আপনার প্রশ্ন পাবেনই আপনি। তাহলে কোর্টে মামলা করার পদ্ধতি, থানাতে মামলা করার পদ্ধতি, মামলা আমলে নেওয়ার পদ্ধতি, পুলিশ কর্তৃক তদন্তের পদ্ধতি, তাহলে এই চারটা বিষয় হচ্ছে আপনারা কি করবেন, ভালো করে মুখস্থ করবেন এবং সুন্দর করে বসবেন। এই হচ্ছে আমাদের আজকের ক্লাস এখানেই সমাপ্ত করব। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। কারো প্রশ্ন আছে? ঠিক আছে, তাহলে আজকে